আগের ভিডিওতে আমরা ইলেকট্রোম্যাগনেটিজম এই চ্যাপ্টারটা শুরু করেছি। আজকে আমাদের এটা দ্বিতীয় ভিডিও। লাস্ট দিন বা লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি বায়ো-স্যাভার্ট ল, অর্থাৎ একটা পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার জন্য নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা বায়ো-স্যাভার্ট ল থেকে বলে দিতে পারি, কতটা মানের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হবে। এবং তারপর সেটার একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, একটা ঋজু পরিবাহী স্ট্রেট কন্ডাক্টর, এবং সেটা যদি ইনফাইনাইট কন্ডাক্টর হয় তাহলে সেক্ষেত্রে সেই কন্ডাক্টর থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা আমরা নির্ণয় করেছিলাম। সেটা থেকে দুটো বা তিনটে নিউমেরিক্যালসও করেছিলাম। তো আজকে আমরা চলে আসছি বায়ো-স্যাভার্ট ল এর সেকেন্ড অ্যাপ্লিকেশন। সেকেন্ড অ্যাপ্লিকেশন কি বলছে? বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু আ সার্কুলার কন্ডাক্টর, অবভিয়াসলি ইট মাস্ট ক্যারি সাম কারেন্ট। বেশ, তো প্রথমেই এই আলোচনাটা দুভাবে আমরা করব। কিভাবে? প্রথম আলোচনা হচ্ছে যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কত হবে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, অবভিয়াসলি ইউজিং বায়ো-স্যাভার্ট ল। তারপর আমরা বের করব কেন্দ্রে নয়, কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বের করব। দুটো আলোচনায় হায়ার সেকেন্ডারির জন্য ইম্পর্টেন্ট। কতগুলো নিউমেরিক্যালস করব, তাহলে আমাদের ধারণাটা অনেকটা পরিষ্কার হবে। তাহলে আলোচনা শুরু করা যাক। বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু আ সার্কুলার কন্ডাক্টর। প্রথম যেটা করব সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে, তার মানে এই বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে যদি এটা কেন্দ্র হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল ইট মাস্ট ক্যারি সাম কারেন্ট। আমি ধরে নিলাম এটার মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। আচ্ছা, যদি আই পরিমাণ কারেন্ট যায়, আমি ক্লকওয়াইজ কারেন্ট দেখিয়েছি। আচ্ছা, আমি বায়ো-স্যাভার্ট ল অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে তুমি প্রথমে ভাবো যে বায়ো-স্যাভার্ট ল অ্যাপ্লাই করতে গেলে প্রথমে কি করতে হয়? প্রথমে একটা স্মল পার্ট কেটে নিতে হয়। গোটাটা একসঙ্গে যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে উই হ্যাভ টু কনসিডার আ ভেরি স্মল কারেন্ট ক্যারিং এলিমেন্ট। আমি ধরে নিলাম এইখানটায় একটা ভেরি স্মল কারেন্ট ক্যারিং এলিমেন্ট নিলাম, যার দৈর্ঘ্য সাপোজ ডিএল। এই ডিএলটার একটা ডিরেকশন থাকবে, আগের দিনই বলেছি ডিএল এর ডিরেকশন কোন দিকে হবে? ইট উইল বি অ্যালং দ্য ডিরেকশন অফ কারেন্ট। যদি স্ট্রেট কন্ডাক্টর হয়, যেদিকে কারেন্ট যাবে সেই দিকেই তোমার হচ্ছে ডিএল এর অভিমুখ। কিন্তু যদি স্ট্রেট কন্ডাক্টর না হয়, যেটা এক্ষেত্রে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডিএল যেখানে কেটেছি সেই বিন্দুতে স্পর্শক টানতে হবে। ইউ উইল হ্যাভ টু ড্র আ ট্যানজেন্ট at that particular point at which you have considered the current carrying element DL. তাহলে এখানে আমি ক্লকওয়াইজ কারেন্ট ধরেছি, তাহলে স্পর্শকটা কোন দিকে কাজ করবে? আমি যদি এখানে ডিএল নিই তাহলে স্পর্শকটা এই দিকে কাজ করবে। তাহলে আমি বলতে পারি দিস ইজ ডিএল, রাইট? দিস ইজ ডিএল। আচ্ছা, ডিএল কাটা হয়ে গেল। আচ্ছা, বলে রাখি একই সঙ্গে, তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট কনসিডার করতে, তাহলে কিন্তু স্পর্শকটা আমার বুড়ো আঙুলটা যেদিকে দেখাচ্ছে সেই দিকে, এটা একটু খেয়াল দেখুন। নেক্সট আমার কি দরকার? নেক্সট হচ্ছে ডিএল থেকে ওই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, তাই না? আমি কোন বিন্দুতে বের করতে চাইছি? ও বিন্দুতে। তাহলে আমি যদি এখান থেকে এই পর্যন্ত যোগ করে দিই, তাহলে সেটাই হবে তোমার বায়ো-স্যাভার্ট লুপের যেটা আর ছিল দূরত্ব। তো এটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি ধরে নিলাম বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক? বেশ, দেখো বায়ো-স্যাভার্ট ল এর বেসিক জিনিসগুলো হয়ে গেছে। আবার গোটা ব্যাপারটা রিক্যাপিচুলেট করছি যে আমি ধরে নিলাম একটা বৃত্তাকার আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহী নিলাম, সেই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে আই মানের। আমি একটা ক্ষুদ্র অংশ কাটলাম ডিএল, তার অভিমুখ দেখালাম। ডিএল এর সঙ্গে আর এর মধ্যবর্তী কোণ ছবি থেকে বোঝা যাচ্ছে কত হবে? 90 ডিগ্রি। এবং এটা তোমরা জানো যে স্পর্শক আর ব্যাসার্ধ যেখানেই নাও না কেন, দ্যাট উইল বি অলওয়েজ 90 ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস ফর এনি সার্কুলার পার্ট উইল বি 90 ডিগ্রি, হতেই হবে। তো তাহলে আমি এটা দেখিয়ে দিতে পারি যে ডিএল আর আর এই মধ্যবর্তী কোণটা হয়ে যাচ্ছে 90।
তাহলে এখন যদি আমি বায়োসেভার্ট লটা অ্যাপ্লাই করে লিখতে চাই তাহলে আমি কি লিখবো? আমি লিখতে পারি এই যে স্মল ডিএল অংশ কাটলাম, এই স্মল ডিএল অংশের জন্য বৃত্তটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, সেটাকে যদি আমি ডিবি দিয়ে লিখি তাহলে আমার হয়ে যাবে মিউ 0/4 আই ডিএল সাইন থিটা, থিটাটাকে একবারই 90 ডিগ্রি লিখে দিলাম, ডিভাইডেড বাই r স্কয়ার। আশা করছি ঠিক আছে। আচ্ছা, সাইন 90 এর মান হচ্ছে 1, তাহলে এটাকে আমি লিখতে পারি মিউ 0 আই ডিএল ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার। খুব সিম্পল। প্রথমেই তোমার থিটা 90 হয়ে গেল, তাহলে আমার কাজটা অনেকটা কমে গেল, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তুমি খেয়াল করে দেখবে অ্যাকচুয়ালি দুটো ভেরিয়েবল থাকে বায়োসেভার্ট সূত্রে, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে আর। এই দুটো ভ্যারিয়েবলকে নিয়ে তোমাকে একসঙ্গে কাজ করতে হয়। দুটোর মধ্যে একটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করতে হয়, তারপর তোমাকে আরেকটা ভ্যারিয়েবলের উপর ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েশন নয়, ইন্টিগ্রেশন বা সামেশন করতে হয়। তো আমার এখানে একটা অদ্ভুত সুবিধা হচ্ছে যে আমার একটা ভ্যারিয়েবল অলরেডি চলে গেল। তাহলে আমার আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আর যেটা ভ্যারিয়েবল ভাবছিলাম সেই আটটাও ভ্যারিয়েবল নয়, আটটাও ধ্রুবক বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমার ক্যালকুলেশনটা অনেকটা সুবিধা। আচ্ছা, এটা হলো কার জন্য? ডিএল, একটা ক্ষুদ্র অংশের জন্য। তাহলে গোটাটার জন্য যদি আমি করি তাহলে কি করতে হবে? আইদার সামেশন অথবা ইন্টিগ্রেশন। আমি সামেশন লিখেও বলতে পারি বা ইন্টিগ্রেশন দিয়েও বলতে পারি। তাহলে সমগ্র পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, তাহলে মিউ 0 আই 4 পাই r স্কয়ার, সবগুলোই কনস্ট্যান্ট। তাহলে আমি এটাকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডিবি। ঠিক, সরি ইন্টিগ্রেশন অফ ডিবি নয়, ইন্টিগ্রেশন অফ ডিএল। এই একটাই ভ্যারিয়েবল। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যদি ডিএলটাকে ইন্টিগ্রেশন করি বা সামেশন করি তাহলে সেক্ষেত্রে কি হবে? সামেশন বা ইন্টিগ্রেশন দুটোরই মানে হচ্ছে যোগফল। মানে এখানে একটা ক্ষুদ্র ডিএল নিলাম, তারপরে এখানে একটা ডিএল অংশ নিলাম, তারপরে একটা ডিএল অংশ নিলাম, তারপরে একটা ডিএল অংশ নিলাম, তারপরে একটা ডিএল অংশ নিলাম, এই গোটা ডিএল অংশগুলোকে যোগ করলাম। তাহলে কতটা পাবো? আমি পাবো না গোটা সার্কামফারেন্স অফ দ্য সার্কেল পাবো না, বৃত্তটির পরিধি পাবো। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ডিএল, এই রাশিটার মান হচ্ছে বৃত্তটির পরিধি, আর বৃত্তটির পরিধির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 2πr। তাহলে এখান থেকে পড়ে থাকছে 2 কেটে যাচ্ছে, একটা r কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মিউ 0 i বাই 2r। খুব সহজ একটা ডেরিভেশন, 2 নম্বর থাকবে তোমার পরীক্ষাতে। তাহলে আমি কি পেলাম? একটা বৃত্তাকার পরিবাহী, তার ব্যাসার্ধ r, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা i, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা হবে মিউ 0 i বাই 2r। ঠিক আছে? নেক্সট ইম্পর্টেন্ট, ডিরেকশন কোন দিকে হবে? তো ডিরেকশনের জন্য মনে রাখি যদি ক্লকওয়াইজ কারেন্ট হয় তাহলে ক্রস হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয় তাহলে ডট হবে। ক্রস আর ডটের কনসেপ্ট আগের দিন বলেছি। ক্রস মানে কি? যে তলে প্রবাহ যাচ্ছে সেই তলের সঙ্গে লম্বভাবে ভেতর দিকে, ঠিক আমার আঙুলটা হচ্ছে ডিরেকশন। যে তলে মানে বোর্ডের তলে প্রবাহ যাচ্ছে তাহলে ডিরেকশন কোন দিকে হবে? প্রবাহ তলের সঙ্গে লম্বভাবে ভেতর দিকে। আর ডট কোনটা? যদি ডট বলছি তার মানে হচ্ছে যে তলে প্রবাহ হচ্ছে সেই তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। তাহলে যদি ক্লকওয়াইজ হয় তুমি মনে রাখবে ভেতর দিকে হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয় সেম জিনিস তাহলে বাইরের দিকে। তাহলে মান অভিমুখ দুটোই আমি বার করতে পারি। ঠিক, যদি একটা সেমি সার্কেল বলতো, মানে বৃত্তাকার না বলে আমাকে বললো যে অর্ধবৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র কেন্দ্রে, তাহলে তুমি মনে রাখবে যদি আমি সেমি সার্কুলার নিতাম, পরীক্ষায় সেমি সার্কুলার দিয়ে থাকে, মানে সেমি সার্কুলার দিয়ে অঙ্ক বিশেষ করে জয়েন্টে, অর্ধবৃত্তাকার যদি হয় তাহলে মনে রাখবে গোটা বৃত্তের জন্য যা হচ্ছে তার অর্ধেক হবে। তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা i যদি হয় এবং ব্যাসার্ধ যদি r হয় তাহলে b এর মান হয়ে যাবে মিউ 0 i বাই 4r, যা জাস্ট এটার অর্ধেক, আর কোনো কিছু নেই, সব কিছু সিমেট্রিক, সেই জন্য মিউ 0 i বাই 4। ঠিক, আর ডিরেকশনও কিন্তু একই নিয়ম অনুসারে। পরবর্তী আলোচনায় যাবার আগে আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই যে আমি তো এখানে কমপ্লিট বৃত্ত বা অর্ধবৃত্তের কথা বললাম। সবসময় যে বৃত্তের টোটাল সার্কুলার পাথ দিতেও পারে, নাও তো দিতে পারে। যদি বলে পার্ট অফ সার্কেল, সাপোজ তোমার কাছে এই রকমের একটা পরিবাহী আছে, সাপোজ এটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে i, আর পার্ট অফ সার্কেল মানে আর্ক বলতে পারো। এই মনে করো বৃত্তের কেন্দ্র,
এখন যদি তোমাকে বলে যে এই পার্টটার জন্য তোমাকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান ও বিন্দুতে কত হবে সেটা নির্ণয় করতে হবে, তুমি কিভাবে করবে? তো একই নিয়ম, কিভাবে? প্রথমেই আমি করবো কি, একটা ক্ষুদ্র ডিএল অংশ কাটবো। এই মনে করো একটা ডিএল অংশ কাটলাম। আচ্ছা, ডিএলটা আমি একটু বড় করে কাটছি তোমার বোঝা সুবিধার জন্য। আমি একটু বড় করে ডিএল অংশ কাটবো। আমি আরেকবার আনছি, বড় করে ডিএল অংশ কাটলাম। আমি ধরে নিলাম দিস ইজ দ্য ডিরেকশন অফ ডিএল। এটা হচ্ছে ব্যাসার্ধ আর। এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, আমি এটা অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় স্পর্শকটা কোন দিকে হবে। আচ্ছা বেশ, তাহলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রবাহ কিভাবে নির্ণয়? তো নিয়ম সেই একই, প্রাথমিক অ্যাপ্রোচটা সেম হবে। এই কোণটা 90 ডিগ্রি, আলাদা করে ব্যাখ্যা করার আর কিছু নেই। তাহলে প্রথমত আমি যেটা করতে পারি, ডিএল অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এটা হয়ে যাচ্ছে μ0/4 পাই আই ডিএল sin থিটা, এখানে sin 90 বাই r স্কয়ার। তাহলে sin 90 1 হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকছে μ0I/4 পাই r স্কয়ার, আর এখানে পড়ে থাকছে। বুঝছেন? বেশ, এবার আমি যেটা করতে পারি যে এই অংশটা আমি 90 ডিগ্রিটা মুছে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। আমি কি করলাম, ডিএলটাকে ও বিন্দুর সঙ্গে যোগ করে দিচ্ছি। এখানে ও বিন্দুর সঙ্গে যোগ করলাম, আর এখানেও আমি ও বিন্দুর সঙ্গে যোগ করলাম। এই মতো আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা, মানে ডিএল ও বিন্দুতে ডি থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই ব্যাসার্ধটা আর। তাহলে আমি লিখতে পারি, কি লিখতে পারি? আমি লিখতে পারি ডিএল সমান আর ডি থিটা। আপত্তি থাকার কথা নয়, তাই না? এস ইকুয়াল টু আর থিটা। ডিএল হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধ, আর কোণ হচ্ছে ডি থিটা। তাহলে ডিএল এর জায়গায় আমি লিখতে পারি আর ডি থিটা। তাহলে আমার এখানে পড়ে থাকছে দেখো μ0I/4 পাই আর স্কয়ার ইনটু আর ডি থিটা। একটা আর কেটে যাবে, তাহলে μ0I/4 পাই আর ইনটু ডি থিটা। বুঝে গেল? তাহলে ডিএল অংশের জন্য এই যে এইটুকু ডিএল অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে এটা। তাহলে আমি যদি সমগ্র পরিবাহী নিই, সেটা অবভিয়াসলি আ পার্ট অফ সার্কেল। সমগ্র পরিবাহী যদি নিই, তাহলে এখানে আমার ভ্যারিয়েবল কি আছে? থিটা। তাহলে সেক্ষেত্রে আমি যখন বি নির্ণয় করব, আমার পড়ে থাকবে μ0I/4 পাই আর ইনটু ইন্টিগ্রেশন অফ ডি থিটা। এবার ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে কি? আমাকে দেখতে হবে লোয়ার লিমিট আর আপার লিমিট কত। আচ্ছা, ডি থিটা নিশ্চয়ই করে নিয়েছো। তাহলে আমাকে দেখতে হবে পরিবাহীটির প্রাথমিক বিন্দু আর পরিবাহীটির অন্তিম বিন্দু, এরা কত কোণ উৎপন্ন করছে। আমি ধরে নিলাম সমগ্র কোণটা হচ্ছে থিটা। তাহলে সেক্ষেত্রে ডি থিটার ইন্টিগ্রেশন করলে আমি পাবো শুধু থিটা। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে কোনো একটা আর্কের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান হয়ে যাবে এটা μ0I/4 পাই আর ইনটু ডি থিটা। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, দেখো সবগুলো জানতে পারছো কিনা। μ0I/4 পাই আর এই পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই, বুঝতে পারছি কোনটা কি। থিটা কোনটা? থিটা কোনটা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। এটা যদি তোমার পরিবাহী হয়, এই বিন্দুতে যদি নির্ণয় করতে হয়, তাহলে সেক্ষেত্রে যে বিন্দুতে নির্ণয় করতে হবে, মানে কেন্দ্র থেকে পরিবাহীটির প্রাথমিক বিন্দু আর পরিবাহীটির অন্তিম বিন্দু যোগ করে দিলাম, তাহলে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হচ্ছে এক্ষেত্রে থিটা। বোঝা গেছে? তাহলে তুমি আগে প্রথমে যেটা জানো সেটা করে ফেলো, যে আমি যদি এইটাকে একটা সমগ্র বৃত্ত ধরে নিই, তাহলে সমগ্র বৃত্ত যদি আমি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয়? 2 পাই। থিটার জায়গায় 2 পাই বসাও তো, কি আসছে দেখো, μ0I/4 পাই আর ইনটু 2 পাই। 2 পাই কেটে দাও, দেখো পড়ে থাকছে μ0I/2r। তুমি পেয়েছিলে সমগ্র বৃত্তের জন্য ও বিন্দুতে μ0I/2r, দেখো মিলে যাচ্ছে। আমি সেমি সার্কেল পাবো। তুমি ভাবো যে এটা পার্ট অফ যেটা সার্কেল ভেবেছিলাম সেটা হচ্ছে একটা সেমি সার্কেল। এই হচ্ছে সেমি সার্কেল।
এটা হচ্ছে ও বিন্দু, তাহলে এটা হচ্ছে ও বিন্দুর সঙ্গে পরিবাহী দু প্রান্ত যোগ করলাম, তাহলে সেক্ষেত্রে কত কোণ উৎপন্ন করলো? পাই কোণ উৎপন্ন করলো। তুমি এখানে যদি পাই কোণ বসাও তাহলে এটা পড়ে থাকছে দেখো μ0I/4πr ইনটু পাই, তাহলে পাই পাই যদি কেটে যায় আমার পড়ে থাকে μ0I/4। দেখো সেমি সার্কেলের জন্য বলেছিলাম μ0I/4 হবে, দেখো μ0I/4। ঠিক আছে, এটা পরীক্ষায় তোমার করার দরকার নেই, তোমাকে বৃত্তাকার যদি দেয় তাহলে আমি যেটা প্রথমে করে দিয়েছি সেটাই করবে। থিটা এটা দিয়ে কোনোবার দেবে না, দেয় না। হ্যাঁ, তোমার এই এক্সপ্রেশনটা মনে রাখতে পারো, কারণ জয়েন্ট এন্ট্রান্সে বিভিন্ন রকমের ছবি দিয়ে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি বুঝতে পারো থিটার মান কত, তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটা তুমি কাজে লাগাতে পারো। এবং খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আমি দেখালাম যেটাকেই আমি বৃত্তের জন্য কত হবে সেটাও বের করে দিতে পারি, অর্ধবৃত্তের জন্য কত হবে বের করে দিতে পারি, আবার যদি সেরকম অ্যাঙ্গেল দিয়ে দেয় সেই অ্যাঙ্গেলের জন্য কত হবে সেটাও বের করে দিতে পারি। তুমি খালি মনে রাখবে থিটাটা কি, পরিবাহীর প্রাথমিক বিন্দু থেকে কেন্দ্রে যোগ করব, পরিবাহীর অন্তিম বিন্দু থেকে কেন্দ্রে যোগ করব, সেই দুটো রেখা যে কোণ উৎপন্ন করবে দ্যাট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু থিটা। ঠিক আছে, বেশ। আর ডিরেকশন একই রকম ভাবে বলে রাখি, যদি ক্লকওয়াইজ হয় তাহলে ক্রস হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেক্ষেত্রে ডট হবে। বুঝছে? আচ্ছা, এটার 2 নম্বর ক্যালকুলেশন আমি পরে যাচ্ছি, তার আগে আমি ছোট ছোট দুটো অঙ্ক করে নিই। দুটো অঙ্ক মানে যে দুটো অঙ্ক করবো সে দুটো অঙ্ক কিন্তু তোমার আমি বলেই রাখছি ওই জয়েন্টে খুব আসে বা AIEEE-তে খুব আসে। দেখো অঙ্ক দুটো কোড দিচ্ছি আমি তোমাকে, এই রকমের দুটো অঙ্ক দিয়েছে, দুটো অঙ্কই তুমি পাবে অনুশীলনীতে। প্রথমে বলেছে এই রকমের একটা ছবি, একটা অর্ধবৃত্ত, এরকম বলেছে দুটো অর্ধবৃত্ত, সাপোজ ছোট যেটা সেটার ব্যাসার্ধ স্মল a, যেটা বড় সেটার ব্যাসার্ধ স্মল b, এটার মধ্য দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে। ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত? প্রশ্ন বোঝা গেছে? টোটাল কারেন্ট এইভাবে এটার মধ্য দিয়ে এভাবে যাচ্ছে, এটার মধ্য দিয়ে এভাবে যাচ্ছে, এটার মধ্য দিয়ে এভাবে যাচ্ছে। বোঝা গেছে অঙ্ক? আচ্ছা, কিভাবে নির্ণয় করব? তো কিভাবে নির্ণয় করব গোটা ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো। এখানে 4 ধরনের পরিবাহী আছে। কিরকম? আমি যদি নাম করে দিই, সাপোজ আমি এভাবে নাম করে দিলাম 1 2 একটা পরিবাহী, 2 3 4 একটা পরিবাহী, 4 5 একটা পরিবাহী, 5 6 1 একটা পরিবাহী। 1 2 এটা একটা স্ট্রেট কন্ডাক্টর, 2 3 4 অর্ধবৃত্তাকার পরিবাহী, 4 5 স্ট্রেট কন্ডাক্টর, 5 6 1 অর্ধবৃত্তাকার পরিবাহী। তবে 4টা পরিবাহীর জন্য তোমাকে ও বিন্দুতে বার করতে হবে, তারপর ডিরেকশন খেয়াল করতে হবে, প্লাস মাইনাস করে ও বিন্দুতে নির্ণয় করতে হবে। খুব সহজ অঙ্ক, ভালো করে বুঝে নাও। তো প্রথমে এক এক করে করি। প্রথমে একটা জিনিস তোমাকে আমি মনে করিয়ে দিই, বায়োট সেভার্ট প্রায় আগের দিনের অ্যাপ্লিকেশন করেছিলাম। যদি এটা যদি পরিবাহী তার হয় তাহলে পরিবাহীর উপরিস্থিত কোনো বিন্দু যদি বলে, অথবা এটাকে বর্ধিত করলে তার বর্ধিতাংশের উপর যদি কোনো বিন্দু পড়ে, তাহলে তুমি মনে রাখবে এই সকল বিন্দুগুলোতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অলওয়েজ 0। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট অন দ্য কন্ডাক্টর, অথবা তুমি বলতে পারো এর বর্ধিতাংশের উপর অবস্থিত কোনো বিন্দু যদি হয় তাহলে B is always equal to 0। ঠিক, এই ইনফরমেশনটা সবসময় তুমি মনে রাখবে। এবার ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখো, ও বিন্দুটা 1 2 পরিবাহীর বর্ধিতাংশের উপর অবস্থিত, আবার 4 5 পরিবাহীরও বর্ধিতাংশের উপর অবস্থিত। তাহলে প্রথমে আমি যেটা লিখতে পারি 1 2 পরিবাহীর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 0, 4 5 পরিবাহীর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 0। ঠিক আছে, বেশ। তাহলে 1 2 আর 4 5 এর জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো তোমার কাছে দুটো অর্ধ পরিবাহী, একটা হচ্ছে 2 3 4 আর একটা হচ্ছে 5 6 1। তো অর্ধবৃত্তাকার পরিবাহীর জন্য কত হয় তুমি জানো, তাহলে আমি বের করে ফেলতে পারি। তাহলে নেক্সট আমি করে ফেলতে পারি 2 3 4 কত হবে μ0I/4r, এখানে r এর মান হচ্ছে a, তাহলে μ0I/4
একই রকম ভাবে আমি যদি B561 বের করি তাহলে এটা পড়ে থাকবে μ0I/4B। ছবি থেকে বুঝতে পারছো B ইজ গ্রেটার দ্যান। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই দুটোকে এবার আমাকে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার সাইন। তাহলে সাইন কোন দিকে হবে? দেখো 2 3 4 এর জন্য ক্লকওয়াইজ আমি আলোচনা করেছি, ক্লকওয়াইজ হলে ভেতর দিকে হয় ক্রস, আর এটার জন্য হচ্ছে এটার জন্য ক্লকওয়াইজ, তাহলে এটার জন্য ভেতর দিকে। তাহলে লব্ধি প্রাবল্য যদি বের করতে বলে দুটো একই দিকে কাজ করছে, একই দিকে কাজ করলে লব্ধি কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে লব্ধি প্রাবল্য হয়ে যাবে B ইকুয়াল টু B234 B561। তাহলে এটা হয়ে যাচ্ছে μ0I/4A, আর এটা হয়ে যাচ্ছে μ0I/4B। অবভিয়াসলি তুমি একটা পার্ট কমন নিয়ে নাও, μ0I/4, এটা ভেতরে পড়ে থাকবে 1/A প্লাস 1/A। আরেক লাইন তুমি করে দেখাতে পারো, এটা হচ্ছে μ0I/4, এটা হয়ে যাচ্ছে AB, এটা হয়ে যাচ্ছে A প্লাস, এবং অবভিয়াসলি এটার ফাইনাল ডিরেকশন হয়ে যাবে। আশা করছি বোঝা গেছে। খুব সিম্পল একটা প্রবলেম, আপাতভাবে কঠিন মনে হলেও তুমি জিনিসটা খেয়াল রেখো, এইভাবে আমরা প্রবলেমটাকে সলভ করব। অনেকগুলো তথ্য আমি তোমাকে দিলাম। ফার্স্ট অফ অল, যদি ঋজু পরিবাহী হয় তাহলে ঋজু পরিবাহীর উপরিস্থিত অন দ্য কন্ডাক্টর অথবা এর বর্ধিতাংশের, মানে পরিবাহীটাকে যদি আমি বর্ধিত করি তাহলে সেই বর্ধিত অংশের উপর যদি বিন্দুটা অবস্থিত হয় তাহলেও ম্যাগনেটিক ফিল্ড ইজ শো। আর অর্ধবৃত্তের জন্য তো আমি বের করলাম, ডিরেকশন দেখতে হবে, দুটো একই দিকে হলে যোগ, দুটো যদি উল্টো দিকে হয় মানে একটা ক্রস আর একটা ডট যদি হয় তাহলে কিন্তু বিয়োগ করতে হবে। এবং তখন আমাকে খেয়াল করতে হবে কোনটা বড়, এটা বড় না এটা বড়। মানে বিয়োগটা কখনোই নিশ্চয়ই ছোট রাশি থেকে বড় রাশি আমি করবো না, আমি সবসময় বড় রাশি থেকে ছোট রাশিটা বিয়োগ করব। ঠিক? আচ্ছা বেশ, নেক্সট ক্যালকুলেশনে চলে যায়। নেক্সট একই রকমের একটা ছবি দিয়ে অঙ্ক দেয়। যেমন দেখো, এই একটা অর্ধ পরিবাহী, এই একটা অর্ধ পরিবাহী, মোটামুটি বোঝা যাচ্ছে দুটো অর্ধ পরিবাহী নিয়ে গঠিত হয়েছে। আচ্ছা, আবার আগের মতোই ভাবি, ও বিন্দুতে নির্ণয় করতে হবে, যেটা ছোট সেটার ব্যাসার্ধ স্মল এ, যেটা বড় সেটার ব্যাসার্ধ স্মল বি। সাপোজ এটার মধ্য দিয়ে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তাহলে এটার মধ্য দিয়ে আই এদিকে যাবে, এটার মধ্য দিয়ে এদিকে যাবে, এটার মধ্য দিয়ে, মানে এইভাবে। কারেন্ট তো হঠাৎ করে ডিরেকশন চেঞ্জ করতে পারে না, এসি তো নয়, ডিসি, ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা, একই রকম ভাবে আমি এটাকে নাম দেব। সাপোজ এটা 1 2 পরিবাহী, এটা 2 3 4 পরিবাহী, এটা 4 5 পরিবাহী, এটা 5 6 1 পরিবাহী। আশা করছি বুঝতে পারছো। জাস্ট আগের মতো আমি গোটা পরিবাহীটাকে 4 ভাগে ভাগ করে দিলাম। ভাগ করে দিলাম মানে ভাগ দেওয়াই আছে, আমি জাস্ট নামকরণটা সেইভাবে করলাম। এবং তুমি একই রকম ভাবে খেয়াল করে দেখো যে এখানে যদি আমি 1 2 আর 4 5 পরিবাহীর কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে ও বিন্দুটা পরিবাহীর উপরিস্থিত নয়, বর্ধিতাংশের উপর অবস্থিত কোনো বিন্দু মনে হচ্ছে না, হবেই। তাহলে সেক্ষেত্রে আমি লিখে দিতে পারি B12 ইকুয়াল টু B45, যেটা স্ট্রেট পার্ট আছে সেই দুটো পার্টের জন্য চৌম্বক ক্ষেত্র প্রবল 0 হবে। এবং আগের মতোই বলতে পারি 2 3 4, এটা হয়ে যাবে μ0I/4A, আর এখানে তোমার B561, এটা হয়ে যাবে μ0I/4B। কোনটা ক্লকওয়াইজ? এটা দেখো ক্লকওয়াইজ, তাহলে এটা ভেতর দিকে, আর এটা দেখো নিজের নিয়মেই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে। গোটাটা তোমার দেওয়া থাকবে না, যে কোনো একটা ক্ষুদ্র অংশে প্রবাহ দেওয়া থাকবে, তোমাকে বাকিটা একই রকম ভাবে নিয়ে গিয়ে দেখে নিতে হবে কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ। 561 অ্যান্টি ক্লকওয়াইজ উইদাউট এনি ডাউট, এটা ডট হয়ে গেল। তার মানে কি দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু চুজ, মানে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড হুইচ ওয়ান ইজ গ্রেটার, কোনটা বেশি বড় হবে। এ আর বি এর মধ্যে বিটা বড়। আচ্ছা, এ আর বি হরে আছে, একটা ভগ্নাংশের হর যদি বড় হয় তাহলে ভগ্নাংশটা ছোট হয়, ডিনোমিনেটর। তাহলে যার ডিনোমিনেটর ছোট হবে সেই ভগ্নাংশটা বড় হবে। আচ্ছা, এটা ছোট, তাহলে এটা বড় হবে। লিখে ফেলতে পারো যেহেতু বি গ্রেটার দেন এ, তাহলে B234 ইজ গ্রেটার দেন B561। তাহলে সেক্ষেত্রে
ক্ষেত্রে আমি বলতে পারি লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 2, 3, 4 মাইনাস 5, 6। তাহলে আমার হয়ে যাচ্ছে, আমি একবারে নিচ্ছি μ0I/4 টা কমন নিয়ে নিচ্ছি 1/a মাইনাস 1/b। তাহলে μ0I/4 এটা পড়ে থাকছে ab, উপরে পড়ে থাকছে দেখো b মাইনাস a। b এর থেকে বড়, তাহলে পুরোটাই পজিটিভ হচ্ছে। আর ডিরেকশন কোন দিকে হবে? অবভিয়াসলি যেটা বড় সেটার যা ডিরেকশন হবে সেটাই হবে লব্ধির ডিরেকশন। বড়টার ডিরেকশন ক্রস, তাহলে লব্ধিরও ডিরেকশন ক্রস হবে। বুঝা গেছে? ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট দুটো প্রবলেম। এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় বিশেষ করে এআইটিডব্লিউ বা জয়েন্টে কিন্তু এসে থাকে। বেশ, এবার 2 নম্বরটাই চলে যায়, মানে বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কেন্দ্রে বের করেছি। এবার বৃত্তাকার পরিবাহীর জন্যই চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বের করব, কিন্তু কক্ষস্থিত বিন্দু। আচ্ছা, কক্ষস্থিত বিন্দু মানে কি বলতে চাইছি? সাপোজ এটা একটা সার্কুলার, মানে আমার হাতটা, সাপোজ দিস ইজ আ সার্কুলার কন্ডাক্টর। আগের ক্ষেত্রে আমরা কোন বিন্দুতে বের করেছি? একদম সেন্টারে, এই যে আমার হাতের একদম মাঝামাঝি জায়গায় যদি বলি, এখানে বার করেছি। এখানে বলছে অক্ষস্থিত বিন্দু। অক্ষস্থিত বিন্দু মানে অক্ষ কোনটা? এইটা হচ্ছে অক্ষ, মানে একটা বৃত্ত, তার কেন্দ্রের মধ্য দিয়ে যদি আমি এমন একটা সরলরেখা আঁকি যে সরলরেখাটা বৃত্তের তলের ওপর লম্ব, such a line that passes through the center and is always normal to the plane in which the circle is there. বৃত্তটি যে তলে অবস্থিত সেই তলের সঙ্গে লম্বভাবে যদি কোনো রেখা কল্পনা করতে পারি, তাহলে সেটা হয়ে যাচ্ছে বৃত্তটির অক্ষ। এবার এই অক্ষের ওপর কোনো বিন্দু, সাপোজ এটা একটা অক্ষ, এবার এই অক্ষের ওপর সাপোজ এই পেনের প্রান্ত বিন্দু যেটা আছে, এই প্রান্ত বিন্দুতে তোমাকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। ঠিক, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এইভাবে বৃত্তটা আঁকি, তাহলে আমার অক্ষটা এইভাবে আসবে, যেটা বোর্ডের মধ্যে পড়ছে না, বোর্ডের সঙ্গে লম্ব, তাহলে এইভাবে দেখাতে পারবো না। আমি গোটা ছবিটাকে এইভাবে দেখাচ্ছি, মানে তুমি বৃত্তটাকে সাইড থেকে দেখছো, আর অক্ষটা কেমন হবে তুমি বুঝতে পারছো, বৃত্তের উপর বোর্ডটার উপর রাখতে পারবো। তাহলে আমি প্রথমে আমার কাজ হচ্ছে, সাপোজ আমি আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পরিবাহী নিলাম, যেটাকে আমি সাইড থেকে অবজার্ভ করছি। এই ধরে নাও আর ব্যাসার্ধের পরিবাহী, ও হচ্ছে সাপোজ কেন্দ্র। ওতে আমরা প্রথমে বের করতে চাইছি না, আমরা অক্ষের উপর, মানে এই হয়ে গেল তোমার অক্ষ। সাপোজ অক্ষস্থিত কোনো বিন্দু, মানে লেট পি বিন্দুতে তোমাকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। কিভাবে করব? নিয়ম সেই একই রকম। তোমাকে বলে রাখি, প্রথমে একটা ক্ষুদ্র ডিএল অংশ কাটতে হবে। তাহলে আমি কি করছি, প্রথমে একদম টপ বিন্দুতে একটা ক্ষুদ্র ডিএল অংশ কাটছি। আমি ধরে নিচ্ছি কারেন্টটা এরকম, আই পরিমাণ প্রবাহ যাচ্ছে। তাহলে ডিএল অংশটা কোন দিকে কাজ করবে? আমি ঘুরিয়ে তোমার দিকে দেখাচ্ছি, মনে করো এটা হচ্ছে বৃত্তাকার পরিবাহী, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। তাহলে স্পর্শকটা আমি যেমন দেখিয়েছি সেরকম হবে। তাহলে আমি যদি এইভাবে এটা দেখাই, তাহলে অ্যাকচুয়ালি ডিএল যেটা কাজ করবে সেটা তোমার দিকে কাজ করবে। এখন তোমার দিকে কাজ করবে সেটা দেখানো সম্ভব নয় ছবিতে, 3 ডাইমেনশনাল ফিগার, তো সেটাকে আমি দেখাচ্ছি একটু বাঁকিয়ে। তাহলে এটা হচ্ছে ডিএল, আমি দেখালাম, দিস ইজ দ্য ডিরেকশন। কিন্তু মনে রাখবে ডিএল কিন্তু অ্যাকচুয়ালি এই দিকে কাজ করছে। এটা হচ্ছে, আবার দেখাচ্ছি, বৃত্তাকার পরিবাহী, আমার হাতটা হচ্ছে বৃত্তাকার পরিবাহী, এই দিকে ডিএল কাজ করছে, কারণ আমি বলতে পারি অ্যাকচুয়ালি তোমার দিকে কাজ করছে। আচ্ছা, এবার কি করব, ডিএল যে অংশ থেকে বার করতে চাইছি সেখান থেকে যে বিন্দুতে নির্ণয় করতে হবে সেই দূরত্বটা আমার রাখবো। এই যে আর বলেছিলাম, যদি এখানে আর ব্যাসার্ধ ধরে নিয়েছি, তাহলে আমি দূরত্বটা চেঞ্জ করবো, অন্য কিছু রাশি দেখাবো। সাপোজ এই বিন্দুটা, তাহলে এটা যদি আর হয় ব্যাসার্ধ, আর এক্স দূরত্বের বিন্দুতে যদি বের করতে হয়, তাহলে এটা √r² + x² হবে। নতুন নয় তোমাদের কাছে পিথাগোরাস, তাহলে তোমার ওই এটা হয়ে গেল √r² + x²। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি আঁকলাম অতিভুজটা, তাহলে আমার কি দরকার? এই দুটোর মধ্যে কোন পদ আমার দরকার? একটু ভালো করে খেয়াল করো তো, এটা ছিল ডিএল আর এটা হচ্ছে তোমার এই অতিভুজটা, ঠিক এরকম।
তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত বোঝা যাচ্ছে, 90 ডিগ্রি। যেখানেই নাও তুমি, তোমার এটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হবে, তোমার ব্যাসার্ধের যদি কম বেশি করো এই বড় পেনটা চেঞ্জ হবে, কিন্তু মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি থাকবে। তাহলে আমার প্রথম যেটা ছিল ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, ওখানে থিটাটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে ধাপে ধাপে এগোই। প্রথমে আমি সাপোজ এ বিন্দুতে একটা ক্ষুদ্র ডিএল অংশ কাটলাম, সেই ডিএল অংশের জন্য পি বিন্দুতে, পিটা আমি পরে নাম দিচ্ছি, আচ্ছা এ নাম দেবো না কারণ ওখানে আমার বি চলে আসবে এর পরে। সাপোজ আমি নাম দিয়ে দিলাম এম বিন্দুতে। তাহলে এম বিন্দুতে ডিএল অংশের জন্য পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, আমি নাম করে দিচ্ছি। চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হবে মিউ 0 আই ডিএল সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই, এই দূরত্বটা হচ্ছে আর এখানে, তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা করে থাকছে, আমি আর করে দেখাবো, করে দেখিয়ে দিচ্ছি একবার। অ্যাকচুয়ালি এই জিনিসটা করে থাকছে দূরত্ব স্কোয়ার, তো রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমি রুট ওভারটা তুলে দিতে পারি আর স্কোয়ারটা লিখবো না। তাহলে অ্যাকচুয়ালি যেটা করে থাকলো ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা সাইন 91 আমি একই লাইনে করে দিলাম, সাইন 91 বাদ দিলাম। তাহলে পি বিন্দুতে যেটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হবে সেটা হচ্ছে মিউ 0 আই ডিএল বাই কি হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা ডিরেকশনটা আমি আর একটু ভালো করে দেখাই। আচ্ছা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যদি বের করো তাহলে সেক্ষেত্রে এটা এই বরাবর কাজ করবে ডিবি। ঠিক আছে, ওই বিন্দুতে ডিবিটা ওই দিকে কাজ করবে। কি করে বলছি, সরি আমি একটু অঙ্কটা ভুল করেছি, এই দিকে কাজ করবে না, ডিবিটা কোন দিকে কাজ করবে সেটা আরেকবার বলবো। তোমার কোন দিকে কাজ করে তুমি খেয়াল করে দেখো, বায়োট-স্যাভার্ট সূত্রের যদি ভেক্টর ফর্ম নাও তাহলে তোমার কি ছিল, ডিএল ক্রস আর, এই রাশিটা ছিল না, বাকি একটা কনস্ট্যান্ট ছিল অবশ্য, ডিএল ক্রস আর। তাহলে ডিএল ক্রস আর মানে কি, ডিবিটা এমন একটা ভেক্টর হবে which is perpendicular to DL as well as on R। আবার মনে করি দিই ক্রস প্রোডাক্ট, যদি তোমাকে বলা হয় A ক্রস B ইকুয়াল টু C, তার মানে হচ্ছে C হচ্ছে এমন একটা ভেক্টর যেটা A ভেক্টরের সঙ্গে উলম্ব হবে, B ভেক্টরের সঙ্গে উলম্ব হবে। তাহলে এখানে আমি DL ক্রস R করে DB পাচ্ছি। তাহলে DB এমন একটা ভেক্টর হবে যেটা R এর সঙ্গে উলম্ব হবে, DL এর সঙ্গে উলম্ব হবে। তাহলে কিভাবে দেখাবো, এই ছিল তোমার ডিএল আর এই হচ্ছে তোমার আর, অ্যাকচুয়ালি দূরত্বটা। তাহলে এটা এমন একটা ভেক্টর হবে ডিবিটা যেটা এর সঙ্গে লম্ব, এর সঙ্গে লম্ব, মানে কোন দিকে হবে, আমার এই বুড়ো আঙুলটা যেদিকে হচ্ছে, তাহলে ডিএল এর সঙ্গে লম্ব, তাহলে ডিএল এর সঙ্গে লম্ব বা ডি এই দূরত্বের সঙ্গে লম্ব। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি ডিবিটা হয়ে যাবে লম্ব দিকে, কার সঙ্গে লম্ব দিকে, এই দূরত্বটার সঙ্গে লম্ব দিকে ডিবিটা কাজ করবে। এটা এখানে দেখাবার দরকার নেই, বোঝা গেছে। দিস অ্যাঙ্গেল মাস্ট বি 90 ডিগ্রি। আঁকার সময় সবাই যেমন তেমন করে আঁকে, বুঝে আঁকবে, বোঝা গেল। এই যে আমি পেলাম ডিবিটা, এই দুটো রাশির ক্রস প্রোডাক্ট করে পাচ্ছি। ক্রস প্রোডাক্ট করে পাওয়ার অর্থ হচ্ছে দ্যাট মাস্ট বি পারপেন্ডিকুলার টু বোথ অফ দেম। তাহলে এটা ডিএল এর সঙ্গে লম্ব, ডিআর এর সঙ্গে লম্ব, ডিএলটা এই বিন্দুতে নেই, তাহলে ডিএলটাকে বাদ দিলাম, আমি আর এর সঙ্গে লম্ব দেখাবো। এখানে আর কোনটা, ব্যাসার্ধের সঙ্গে গুলিয়ে পেলো না, আর মানে হচ্ছে দূরত্বটা, এখানে এটা হচ্ছে দূরত্ব অতিভুজটা, তাহলে এই অতিভুজের সঙ্গে যেন লম্ব হয়, তাহলে এটা হচ্ছে ডিবি পেয়েছি। বেশ, এবার আমি কি করলাম, ডিবিটাকে দুটো উপাংশে ভাঙি, এই বরাবর একটা উপাংশে ভাঙছি আর এই বরাবর একটা উপাংশে ভাঙছি। এই কোণটাকে যদি থিটা ধরা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এই কোণটা হচ্ছে থিটা, এই থিটাটা দেখাবে। তাহলে এটা যদি থিটা হয় অবভিয়াসলি এটা হয়ে গেল ডিবি cos থিটা আর এটা হয়ে গেল ডিবি sin থিটা। আশা করছি লম্ব উপাংশে বিভাজন ক্লাস 11 ভুলে যাওনি, ভুলে গেলেও বইটা একবার খুলে দেখে নাও। দেখো খুব সহজ ব্যাপার নয়, অনেক কিছু বোঝার আছে। আবার আমি রিপিট করছি, একটা বৃত্তাকার পরিবাহী তার নিলাম যার ব্যাসার্ধ স্মল আর, তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা স্মল আই। আমি সেই পরিবাহীর জন্য কেন্দ্রে বের করে ফেলেছি, কেন্দ্রে নয়, এবার আমি অক্ষস্থিত কোনো বিন্দুতে বের করতে চেয়েছি। আমি হাতটাকে বৃত্তাকার পরিবাহী ধরলে অক্ষ কোনটা হবে, আমার পেন যেদিকে কাজ করছে সেই দিকে। যেহেতু আঁকার অসুবিধা সেই জন্য গোটা জিনিসটাকে আমি ঘুরিয়ে আঁকছি, আমি ঘুরিয়ে আঁকলাম। তাহলে এটা হয়ে গেল অক্ষ। আমি ধরে নিলাম এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে।
আমি কি করলাম, প্রথমেই একটা ক্ষুদ্র ডিএল অংশ কাটলাম, ডিএলটা তোমার দিকে কাজ করছে। তারপর আমি একটা আর করলাম, আর মানে হচ্ছে এখানে এই অতিভুজ যেটা আছে সেটা কিন্তু দূরত্ব বলতে চাইছি। আমি প্রথমেই দেখালাম এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে প্রথমেই ফার্স্ট লাইনে 90 ডিগ্রি করে এইটা বের করে ফেললাম। এবং এখানে যেটা আর বলছি সেটা হচ্ছে এই অতিভুজ, এটা আর ধরেছি, এক্স দূরত্ব বলেছি, তাহলে এটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বর্গ করলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আমি কি করতে চাইছি, ডিবির ডিরেকশনটা আমি মোটামুটি বোঝাবার চেষ্টা করেছি। খেয়াল রাখো যে a cross b equal to c হলে c will be such a vector that is perpendicular to both a and b। তাহলে এখানে db কিভাবে পাচ্ছি, dl cross r করে বায়োসাভার্ট ল। তাহলে সেক্ষেত্রে db will be such a vector which is perpendicular to both dl and r। dl এর উপরেও লম্ব হবে, r এর উপরে। এখানে r কিন্তু ব্যাসার্ধ নয়, এখানে r হচ্ছে এই অতিভুজটা। তাহলে অতিভুজের সঙ্গে লম্ব করে তুমি db আনবে, এঁকেছি। ডিবিটাকে দুটো উপাংশে ভাঙলাম, ডিবি কস থিটা, ডিবি সাইন থিটা, হয়ে গেল। আচ্ছা, এবার যেটা করতে হবে, আমি আরেকটা ক্ষুদ্র ডিএল অংশ নেব, কোথায়, একদম অতিভুজ ব্যাসের বিপরীত প্রান্তে, সাপোজ এন বিন্দুতে। এবং এটার জন্য যদি তুমি সেম ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনে কোনো জটিলতা আসবে না। তুমি এই অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, এটার সঙ্গে লম্ব হবে। এই যে এটা অতিভুজ, অতিভুজের সঙ্গে লম্ব হবে, এবং যেহেতু বাকি রাশিগুলো সেম, তাহলে এটারও মান ডিবি হবে। এবং ডিবিটাকে যদি উপাংশে বিভাজন করো, তাহলে এই বরাবর একটা উপাংশ হবে, সেটা হয়ে যাবে কস উপাংশ। অবভিয়াসলি এই দিকে আরেকটা উপাংশ থাকবে, সেটা হয়ে যাচ্ছে সাইন উপাংশ। এবং ছবি থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে কস কম্পোনেন্টস উইল ক্যান্সেল ইচ আদার, কস উপাংশগুলো পরস্পরকে প্রতিমিত করবে। And the final or resultant magnetic field intensity due to a small dl element will be dB sin theta plus dB sin theta। তাহলে আমি বলতে পারি এখানে এই যে পি বিন্দুর কথা বলেছি, পি বিন্দুটা লাস্টে লিখবো কারণ অনেক কিছু আঁকতে হচ্ছে, তো সেটা প্রথমে লিখিনি। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য যদি বলি, সেটাকে ডিবি ড্যাশ বললাম, তাহলে পড়ে থাকছে 2 ডিবি sin theta। মানগুলো বসিয়ে দাও, 2 ডিবি মিউ 0 আই dl r স্কয়ার প্লাস x স্কয়ার, এটা হচ্ছে dv। আচ্ছা, sin থিটা কোত্থেকে পাবো, দেখো এখানে একটা ত্রিভুজ পেয়েছি, এই ত্রিভুজে এটা যদি থিটা হয় তাহলে sin থিটা বের করতে পারবো। sin থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি আমি করি, তাহলে এটা হয়ে যাচ্ছে r বাই রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার, লম্ব বাই অতিভুজ করে দিলাম। তাহলে এটা পড়ে থাকছে, এটা এখানে একটা 4 পাই ছিল প্রবাবলি, ছিল মিউ 0 আই ডিএল sin থিটা বাই, এটা 4 পাই ছিল, এটা মিস করে গেছিলাম। তাহলে এখানে একটা 4 পাই থাকবে, ওটা কোনোভাবেই তুমি বাদ দিতে পারো। এটা পড়ে থাকবে মিউ 0 আই আর বাই 2 পাই। এই যে 2 আর 4 পাই কেটে গেল, এখানে 2 পাই হয়ে গেল। আচ্ছা, নিচে পড়ে থাকছে দেখো r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2, আর এখানে একটা অংশ থাকছে দেখো, ঠিক হলো। তাহলে মিউ 0 আই আর ডিভাইডেড বাই 2 বাই r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2, এটা নিশ্চয়ই বোঝা গেছে। আর dl যেটা পেয়েছিল dl, এটা কার জন্য, ফর আ স্মল এলিমেন্ট at m and due to a small element at n, দুটো dl অংশের জন্য আমার এটা হয়ে যাচ্ছে থিটা। তাহলে এবার যদি সমগ্র পরিবাহীর জন্য করি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ডিবি ড্যাশ, তাহলে পড়ে থাকছে মিউ 0 আই আর 2 আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2 ইনটু, এটা হয়ে গেল ডিএল। এখন প্রশ্ন হচ্ছে ডিএল এর সামেশন বললে কি পাবো, কি বলবে, 2 পাই আর পাবো না, আমি 2 পাই আর পাচ্ছি না, কিন্তু কি পাচ্ছি দেখো ভালো করে। এই মনে করো বৃত্তটা ছিল, আমি কি কি নিয়েছি তুমি খেয়াল করে দেখো, আমি এখানে একটা অংশ নিয়েছি, এইখানে একটা অংশ নিয়েছি। তাহলে আমি যখন এখানে একটা অংশ নেব, এখানে একটা অংশ চলে আসবে, আমি যখন এখানে একটা অংশ নেব, আমার এখানে একটা অংশ চলে আসবে, এখানে যখন একটা অংশ নেব, এখানে এইভাবে চলতে থাকবে। তাতে কি ঘটনা যেটা ঘটবে, তুমি যতক্ষণে এখান থেকে এই পর্যন্ত ঘুরবে, তোমার এই দিকটা নিজে থেকেই কভার হয়ে যাবে।
যেহেতু এখানে দুটো করে ডিএল নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমার গোটা রাস্তাটা না নিলেও হবে, অর্ধেক রাস্তা নিলে নিজে থেকেই গোটা রাস্তাটা কভার হয়ে যাবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমার 2 আর কিন্তু সামেশনের বা ইন্টিগ্রেশনের ভ্যালু হবে না, কি হবে? আমার হচ্ছে অর্ধ, হাফ হাফ পাত গেলেই কাজ হয়ে যাবে। তাহলে এখানে আমি বলতে পারি যে সামেশন বা ইন্টিগ্রেশনটার মান হবে সিম্পলি পাই আর। তাহলে এটা হয়ে যাচ্ছে 2r² + x² হোল টু দি পাওয়ার 3/2, আর ওখানে পড়ে থাকছে পাই আর। ঠিক আছে, এখানেও একটা পাই ছিল, লিখতে মিস হয়েছে। তাহলে এখানে তোমার একটা 2 পাই ছিল, তাহলে পাই পাই ক্যান্সেলস আউট, তাহলে পড়ে থাকছে μ0I r² ডিভাইডেড বাই 2r² + x² হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কোন বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র থেকে x দূরত্বের কোন বিন্দুতে, অক্ষের ওপর x দূরত্বের কোন বিন্দুতে একটু মিলিয়ে নাও তো। মিলিয়ে নাও মানে কি? আমি যদি কেন্দ্রে আসতে চাই, তোমার আছে x দূরত্বে, আমি যদি কেন্দ্রে আসতে চাই তাহলে কি লিখবো? x টাকে 0 লিখবো। x যদি 0 হয়ে যায়, p বিন্দু আর o বিন্দু সেম হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখো তো, যদি আমি x টাকে 0 বসাই, তাহলে এটা পড়ে থাকছে b' = μ0I r² বাই 2r² হোল টু দি পাওয়ার 3/2, কারণ এটা পড়ে থাকছে μ0I r² বাই 2r³, তাহলে এটা হয়ে যাচ্ছে μ0I বাই 2। দেখো বৃত্তের জন্য তুমি এটাই লিখে নিও, তাই না? সুতরাং ঠিকই আছে। আচ্ছা, লব্ধি প্রাবল্য কোন দিকে হবে? টুয়ার্ডস দিস। ডিবি সাইন থিটা গুলো যেদিকে কাজ করেছিল সেই দিকে হয়ে যাবে লব্ধি প্রাবল্যের। খুব ভালো করে প্রমাণটা করবে, অনেক কিছু ব্যাপার একই সঙ্গে প্রমাণটার মধ্য দিয়ে আছে। প্রমাণটা ভালো করে লিখে লিখে প্রথমে বুঝে নেবে, বোঝার পর লিখে লিখে 2-3 বার প্র্যাকটিস করবে, তা নাহলে গোটা জিনিসটাকে আয়ত্ত করতে পারবে না। ছবি আঁকাটাও এক্ষেত্রে একটা চ্যালেঞ্জ। যাই হোক, নেক্সট তোমাকে আমি সিম্পল কিছু প্রবলেম আমি করে দেখিয়ে দিতে পারি। যেমন দেখো, একটা প্রবলেম আমি করতেই পারি হবে যে সাপোজ তোমাকে এইভাবে একটা অঙ্ক দিয়েছে, যে খুব সিম্পল অঙ্ক, যে একটা বৃত্তাকার কুণ্ডলী। আচ্ছা, যে ব্যাপারটা আলোচনা হয়নি সেটাকেও আলোচনা করার দরকার ছিল, যে সবসময় বৃত্তাকার কুণ্ডলী যে একটা পাকের হবে তার কোনো মানে নেই। কি বললাম? যে সাপোজ তুমি একটা পরিবাহী তার নিয়েছো, সেই পরিবাহী তারটাকে এইভাবে জড়িয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে এক পাকের কুণ্ডলী, নাম্বার অফ টার্নস হচ্ছে 1। কিন্তু ওই তারটাকেই যদি আমি 1 2 3 4 5 করে 10 বার পাক দিই, তাহলে নাম্বার অফ টার্নস হয়ে যাবে 10। এবং সেক্ষেত্রে যদি এটার জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাও, তাহলে কিন্তু একটা 10 ফ্যাক্টর চলে আসবে। তার মানে n সংখ্যক পাক বিশিষ্ট যদি কোনো কুণ্ডলী হয়, তাহলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হয়ে যাবে μ0 Ni/2। এটা খেয়াল রেখো, অঙ্কে পাক সংখ্যা যদি উল্লেখ থাকে, সেই পাক সংখ্যা দিয়ে ওই রাশিমালাটাকে গুণ করতে হবে, রাইট? যেমন দেখো, এই অঙ্কে বলছে যে একটা বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 100। তাহলে আমি ধরে নিলাম n, ধরে নিলাম না, দেওয়া আছে n = 100। এবার বলছে এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। প্রথমেই বলে রাখি, সেন্টিমিটারে এক্ষেত্রে কোনো অঙ্ক হবে না, সব অঙ্ক এসআই পদ্ধতিতে হবে। তাহলে যখনই তুমি সিজিএস পদ্ধতিটা অঙ্ক পাবে, ওটাকে এসআই পদ্ধতিতে কনভার্ট করবে। আচ্ছা, প্রবাহ মাত্রা বলছে 1 অ্যাম্পিয়ার, তাহলে I = 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, দুটো প্রশ্ন দিয়েছে। ফার্স্ট অফ অল, ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার। কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত? আর 2 নম্বর বলছে অক্ষের উপর কেন্দ্র থেকে 2.5 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত? প্রশ্ন বলে গেছে প্রথমে কেন্দ্রে, তো কেন্দ্রে তো খুব সহজ, আমি BO যদি বলি অ্যাট দ্য সেন্টার, μ0I/2r উইথ আ ফ্যাক্টর n। আচ্ছা, μ0 মানে 4π × 10⁻⁻⁷, I এর মান 1 বলেছে, n এর মান 100 বলেছে, আর 2r হচ্ছে 2 × 5 × 10⁻⁻²। তাহলে পড়ে থাকছে, এটা 10 হয়ে যাচ্ছে, তাহলে 10⁻⁻1। আচ্ছা, তাহলে এটা পড়ে থাকছে 4π × 10⁻, এটা -7 + 2 -5,
এখান থেকে একটা মাইনাস যাচ্ছে, তাহলে -4 অবভিয়াসলি স্লাইড দিবে। ঠিক আছে, বেশ, তাহলে এই পার্টটা হয়ে গেল। যেটা 2 ফ্যাক্টর ছিল কি না 4 পাই, ঠিক আছে, না 10, ঠিকই আছে। এবার চলে এসো, যদি তোমার সেকেন্ড পার্টটা হয়, সেকেন্ড পার্টের জন্য ফর্মুলা হয়ে যাচ্ছে, মনে রাখবে μ0 I r স্কয়ার 2 r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, এটা 1 r স্কয়ার, তাহলে 25 ইনটু 10 টু দি পাওয়ার -4। আচ্ছা, নিচে পড়ে থাকছে দেখো r স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে 25 ইনটু 10 টু দি পাওয়ার -4 প্লাস x স্কয়ার, 25 25 625, তাহলে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -4 হোল টু দি পাওয়ার 3 এর 2। এবার তুমি এটা বাকিটা ক্যালকুলেটরে করে যেটা আসবে সেটা স্ট্যান্ড করো। খুব সিম্পল কিছু প্রবলেম করে দিলাম, এগুলো বাকিটা ভালো করে প্র্যাকটিস করো।